আসসালামু আলাইকুম। আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বিজ্ঞান চতুর্থ শ্রেণীর অধ্যায় 7 নিয়ে আলোচনা করব। চতুর্থ শ্রেণীর অধ্যায় 7 হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এই অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আগের একটি ক্লাসে আলোচনা করেছি। আজকে এই অধ্যায়ের বাকি অংশ নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নামে হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এই অধ্যায়ে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ এবং বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমরা দেখব বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ বিভিন্ন ধরনের, যেমন সূর্যের আলো, বায়ু, পানি, মাটি, উদ্ভিদ এবং প্রাণী। এগুলো ছাড়াও বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং বেশ কিছু খনিজ ও শিলা রয়েছে, যেমন সিলিকন, জিরকন, চুনাপাথর, কঠিন শিলা ইত্যাদি হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদগুলোর শ্রেণীবিন্যাস সম্পর্কে এখন আমরা জানবো। প্রাকৃতিক সম্পদকে দুই ভাগে ভাগ করা যায়, যথা নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ এবং অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ হচ্ছে যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না, প্রকৃতি থেকে পুনরায় পাওয়া যায় এবং ব্যবহার করা যায়, সেগুলোই হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। যেমন সূর্যের আলো, বায়ু, পানি এবং উদ্ভিদ, এগুলো হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। এগুলো যদি আমরা ব্যবহার করি তারপরে এগুলো একেবারেই শেষ হয়ে যায় না, এগুলো প্রকৃতিতে থেকে যায়, এগুলোই হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। এখন আমরা জানবো অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। যেসব প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায় এবং হাজার হাজার বছরেও ফিরে পাওয়া যায় না, সেই সম্পদগুলোই হচ্ছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। অর্থাৎ যে সম্পদগুলো তৈরি হতে অনেক সময় লাগে সেগুলি হচ্ছে অনবায়নযোগ্য। যেমন প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা এবং খনিজ হলো অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। এই অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদগুলো তৈরি হয় অনেক অনেক বছর সময় লাগে, এগুলো তৈরি হতে অনেক অনেক বছর সময় লাগে। অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদগুলো হচ্ছে বিভিন্ন ধরনের জীব মাটির নিচে চাপা পড়ে, এগুলো অনেক বছরের পর বছর মাটির নিচে চাপা থেকে পৃথিবীর চাপ ও তাপের ফলে সেখানে প্রাকৃতিক গ্যাসের তৈরি হয়। এই অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদগুলো অনেক অনেক বছর সময় লাগে এগুলো তৈরি হতে। এখন আমরা কয়েকটি চিত্র দেখি অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের। কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ। এখন আমরা দেখব শক্তি উৎপাদনে প্রাকৃতিক সম্পদের ব্যবহার, অর্থাৎ বিভিন্ন ধরনের শক্তি উৎপাদনে আমাদের এই পরিবেশের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে এগুলো কিভাবে ব্যবহার করা হয়। আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় শক্তি আমরা প্রাকৃতিক সম্পদ থেকেই পেয়ে থাকি। শক্তি হচ্ছে কোনো কিছু করার সামর্থ্য। শক্তি কোনো বস্তুকে নড়াতে পারে, শব্দ সৃষ্টি করতে পারে, আলো ও তাপ উৎপন্ন করতে পারে। শক্তি উৎপাদনের জন্য আমরা আমাদের প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করে থাকি। আমরা এই যে মানুষ শক্তি পাওয়ার জন্য প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করি, মানুষ শক্তি উৎপাদনের জন্য যা কিছু ব্যবহার করে সেগুলোই হচ্ছে শক্তির উৎস। যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত, তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস, এগুলোকে আমরা ব্যবহার করে শক্তি উৎপাদন করে থাকি। এখন আমরা দেখব সূর্যের আলো থেকে কিভাবে আমরা শক্তি উৎপাদন করে থাকি। সূর্যের আলো শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস। মানুষ সূর্যের আলো থেকে বিদ্যুৎ পাওয়ার জন্য সৌর প্যানেল ব্যবহার করে। সৌর প্যানেল হলো এক ধরনের যন্ত্র যা সূর্যের আলোকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। আমরা বাড়ির ছাদে বা ক্যালকুলেটরে সৌর প্যানেল দেখে থাকি, ওই সৌর প্যানেলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তারপরে আমরা দেখব বায়ু প্রবাহ, অর্থাৎ বায়ু প্রবাহকে ব্যবহার করে কিভাবে শক্তি উৎপাদন করা হয়।
বায়ু প্রবাহ একটি সম্ভাবনাময় শক্তির উৎস। মানুষ বিদ্যুৎ উৎপাদনের জন্য বায়ু প্রবাহ ব্যবহার করে। বায়ু প্রবাহ জেনারেটরের সাথে যুক্ত উইন্ডমিলের টারবাইন ঘোরায় এবং বিদ্যুৎ উৎপন্ন করে। পানির স্রোত অর্থাৎ পানির স্রোতকে কিভাবে ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। পানির স্রোত সর্বাধিক ব্যবহৃত শক্তির উৎস। পানির স্রোত জেনারেটরের সাথে যুক্ত টারবাইন ঘোরায় এবং বিদ্যুৎ উৎপন্ন করে। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য শক্তির উৎস। এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলে। এগুলো পোড়ালে তাপ উৎপন্ন হয়, যা খাবার রান্না করতে, যানবাহন চালাতে, বিদ্যুৎ উৎপাদন করতে এবং শীতপ্রধান দেশে ঘর উষ্ণ রাখতে ব্যবহার করা হয়। এখানে আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদকে কিভাবে ব্যবহার করে শক্তি উৎপাদন করতে পারি এ সম্পর্কে আমরা জেনেছি। এখন আমরা দেখব প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং পরিকল্পিত ব্যবহারই হচ্ছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। আমাদের যতটুকু প্রয়োজন এই সম্পদগুলো ব্যবহার করা, ঠিক ততটুকুই আমরা ব্যবহার করব। এর বেশি ব্যবহার না করে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। এই প্রাকৃতিক সম্পদ আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি এ সম্পর্কে আমরা দেখব এখন। আমরা বিভিন্ন উপায়ে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। এগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে সম্পদের ব্যবহার কমানো। সম্পদের ব্যবহার কিভাবে আমরা কমাবো? প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটি ভালো উপায় হচ্ছে তা ব্যবহারে মিতব্যয়ী হওয়া। শক্তির ব্যবহার কমিয়ে বা বর্জ্য উৎপাদন কমিয়ে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। যেমন রান্না শেষে আমরা চুলা নিভিয়ে ফেলব। সম্পদের পুনঃব্যবহার। কোনো জিনিসকে পুনরায় ব্যবহার করে আমরা বর্জ্য কমাতে পারি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। কোনো জিনিসকে রিসাইকেল করা বা ফেলে দেওয়ার পূর্বে তা বারবার ব্যবহার করা উচিত। কোনো জিনিস ভেঙে গেলে তা ফেলে না দিয়ে বা নতুন ক্রয় না করে মেরামতের চেষ্টা করা উচিত। সম্পদের রিসাইকেল করা। রিসাইকেলের মাধ্যমে পুরনো বস্তুকে নতুন বস্তুতে পরিণত করা যায়। জিনিসপত্র রিসাইকেল করলে প্রাকৃতিক সম্পদের উপর চাপ কম পড়ে। যেমন আমরা যদি কাগজ রিসাইকেল করি তাহলে নতুন কাগজ তৈরির জন্য গাছ কাটার পরিমাণটা কমবে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার। মানুষ প্রধানত অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন তেল, কয়লা, গ্যাস, প্রাকৃতিক গ্যাস ব্যবহার করেই বিদ্যুৎ উৎপাদন করে। এগুলো একবার ব্যবহারেই নিঃশেষ হয়ে যায়। তাই নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারবো। তারপরে হচ্ছে অভ্যাসের পরিবর্তন। আমরা যেই কাজটা করে অভ্যস্ত হয়ে গেছি সেরকম অনেকগুলো অভ্যাস যদি আমরা পরিবর্তন করি তাহলে আমরা আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারবো। অপ্রয়োজনে বাতি না জ্বালিয়ে রেখে আমরা শক্তির ব্যবহার কমাতে পারি। কাগজের উভয় পৃষ্ঠাতে লিখে আমরা কাগজের অপচয় কমাতে পারি। আমরা ব্যবহৃত কৌটা বা পুরাতন অ্যালুমিনিয়ামের জিনিসপত্র রিসাইকেল করে নতুন জিনিসপত্র তৈরি করতে পারি। তাহলে শিক্ষার্থীরা তোমরা এখানে দেখলে যে আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। এখানে যে বিষয়গুলো দেয়া আছে, যে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের যে উপায়গুলো দেয়া আছে তোমরা এগুলো ফলো করবে এবং তোমরা এই অনুযায়ী আমাদের প্রাকৃতিক সম্পদ যাতে রক্ষা হয় এটার চেষ্টা করবে এবং আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর যাতে বিরূপ প্রভাব না ফেলে সেদিকেও খেয়াল রাখবে এবং আমাদের চারপাশের পরিবেশটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। শিক্ষার্থীরা তোমরা এই অধ্যায়টি তোমাদের পাঠ্য বই থেকে ভালো করে পড়বে এবং এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। আশা করি তোমরা এতে করে একটা ভালো ধারণা পাবে এই অধ্যায় সম্পর্কে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।